প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো চতুর্ভুজ। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ চতুর্ভুজে চার কোণের সমষ্টি 4 সমান। তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে বিষয়টা হচ্ছে যে কোনো যদি একটা চতুর্ভুজ আমরা আঁকি, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 200। তাহলে দেখো এটা একটা ত্রিভুজ, এটাও হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে এটা যদি 2 সমকোণ হয় তাহলে এটাও 2 সমকোণ। তাহলে আমরা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি আমরা 4 সমকোণ পেয়ে গেলাম। এবার আসো সামান্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো হচ্ছে পরস্পর সমান। তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে একটি সামান্তরিক। যদি সামান্তরিক হয়ে থাকে তার বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা সমান, এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে হলো সমান। আরেকটা বিষয় হচ্ছে এই কোণটা সমান এবং এই কোণটা হচ্ছে হলো সমান। আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে হলো এখানে যে কোনো দুইটা কোণের সমষ্টি পাশাপাশি এ এবং বি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, বি কোণ এবং সি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, সি কোণ এবং ডি কোণের সমষ্টি হয়ে যাবে আমাদের 180 ডিগ্রি। 4 চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সমান্তরাল। তাহলে আমরা দেখতে পাই যে এখানে OA এবং OC বাহু সমান এবং OB এবং OB বাহুটা হচ্ছে সমান। তার মানে হচ্ছে যে সামান্তরিকটি কর্ণদ্বয় যদি সমানভাবে দ্বিখণ্ডিত হয় তাহলে সেটি হবে একটি সমান্তরাল। এরপরে দেখো আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তোমরা এখানেও দেখতে পাবে যে আমাদের এখানে OA এবং OC সমান এবং OB এবং OD হচ্ছে হলো সমান। এখানে কর্ণদ্বয় যদি পরস্পর সমান এবং সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে আয়ত। এবং তারপরের বৈশিষ্ট্যটা হচ্ছে আয়তের প্রত্যেকটি কোণই হচ্ছে সমকোণ। এই কোণটাও সমকোণ, এই কোণটাও সমকোণ, এই কোণটাও হচ্ছে হলো সমকোণ। এর পরবর্তীতে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখো যে আমরা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখানে দেখতে পাবে যে AB BC CD এবং AD সমান এবং AC ও BD কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে A ও B কোণ, B ও C কোণ, C ও D কোণ এবং A ও D কোণ হচ্ছে হলো আমাদেরকে সমান। এই কারণে আমরা কর্ণের বিপরীত বাহুকে AD কে অতিভুজ ধরতে পারবো, CD কে অতিভুজ ধরতে পারবো, BC কে অতিভুজ ধরতে পারবো এবং AB কেও আমরা অতিভুজ ধরতে পারবো। এই কারণে আমাদেরকে বলা হয়েছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত হচ্ছে করে। দেখো আমরা যদি আমাদের এই চিত্রটা দেখতে পাই তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে এখানে আমাদেরকে বলা আছে AC এবং BD পরস্পর হচ্ছে সমান এবং এখানে তোমরা দেখতে পাবে যে এই বাহুটা সমান এবং এই বাহুটাও হচ্ছে হলো সমান। এরপরে দেখো সামান্তরিকের একটি কর্ণকে সামান্তরিকের দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত হয়। সেটা তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে যে আমার যদি এটা কর্ণ হয়ে থাকে তাহলে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত হয়। কারণ এখানে এই
ছয়টি ত্রিভুজেরই হচ্ছে সাধারণ বাহু, অতএব দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত হয়। সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা হচ্ছে একটি আয়ত। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা দুটি কর্ণ AC এবং BD হচ্ছে সমান এবং কোণটি হচ্ছে সমকোণ, এটা হচ্ছে একটি আয়ত। এরপর দেখো আয়তের সন্নিহিত বাহু, আমার ABCD হচ্ছে একটি আয়ত। AB এর মধ্যবিন্দু AD এর মধ্যবিন্দু P, AB এর মধ্যবিন্দু Q, BC এর মধ্যবিন্দু R, CD এর মধ্যবিন্দু S, P Q R S এটা যোগ করলে এটা হয়ে যায় হচ্ছে একটি রম্বস। সামন্তরিকের যে কোনো দুটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর হচ্ছে সমান। আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাবে যে বি কোণটাকে যখন আমরা সমদ্বিখণ্ডক করেছি BE পেয়েছি, ডি কোণটাকে যখন সমদ্বিখণ্ডক করেছি আমরা DF পেয়েছি, এবং এই BE এবং BF রেখাটা পরস্পর হচ্ছে সমান। সামন্তরিকের যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক, এখানে দেখো আমরা বি কোণকে সমদ্বিখণ্ডিত করেছি, সি কোণকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করেছি, আমরা বি ও সি কোণ পেয়েছি, অর্থাৎ বি ও সি কোণ হচ্ছে পরস্পর হচ্ছে হলো লম্ব। তাহলে আমরা চিত্রগুলো যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমাদের কাছে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে এবং তোমরাও খুব সহজে এই বিষয়গুলো বুঝতে পারবে। আমরা আরো একটা বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি, সেটা দেখতে পাচ্ছ তোমরা যে চতুর্ভুজের চারটি বাহু, চারটি কোণ ও দুইটি কর্ণ মোট 10টি উপাত্ত রয়েছে। তাহলে আমরা যে কোনো চতুর্ভুজ যদি আমরা আঁকি তাহলে আমরা দেখতে পাই যে এখানে চারটি বাহু রয়েছে, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ রয়েছে এবং দুটি কর্ণ রয়েছে, এবং এটা কি আমরা বলেছি 10টি উপাত্ত আছে। এখন দেখতে পাবে যে একটি চতুর্ভুজ আঁকতে আমাদের 5টি অনন্য নিরপেক্ষ উপাত্ত হচ্ছে প্রয়োজন। তাহলে দেখো আমরা যদি দেখতে পাই চারটি বাহু, একটি কোণ, 5টি উপাত্ত, চারটি বাহু, একটি কর্ণ, 5টি উপাত্ত, তিনটি বাহু, দুইটি কর্ণ, 5টি উপাত্ত, তিনটি বাহু এদের অন্তর্ভুক্ত দুটি কোণ, 5টি উপাত্ত, দুইটি বাহু, তিনটি কোণ, 5টি উপাত্ত। দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আয়তটি আঁকা যাচ্ছে। 3 নম্বর চিত্রটা। এরপরে দেখো একটি বাহু এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে সামান্তরিকটি আঁকা যায়। আমাদের 4 নম্বর চিত্রে বর্ণনাটা আছে। একটি বাহু এবং হচ্ছে দুইটি কর্ণ, তাহলে সামান্তরিকের হচ্ছে এটা হচ্ছে একটা বাহু, এটা হলো একটা কর্ণের অর্ধেক দৈর্ঘ্য, এটা হচ্ছে একটা কর্ণের অর্ধেক দৈর্ঘ্য, এখানে বৃত্তচাপ এঁকেছি, এদিকে বর্ধিত করেছি এবং এদিকে বর্ধিত করেছি। এরপরে একটি বাহু, একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বসটি আঁকা যায়। 5 নম্বর চিত্রে দেখতে পাবে যে রম্বসের চারটি বাহু হচ্ছে সমান এবং দুইটি কর্ণ, কর্ণ দুটি হচ্ছে অসমান। তাহলে আমার এখানে এসি হচ্ছে কর্ণ, বি সি সিডি এবি এরা একই বাহু, তাহলে আমরা একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বসটি আঁকা যায়। এরপরে আমরা আরেকটা বিষয় দেখতে পাবো যে একটি বাহু দেওয়া থাকলে বর্গ আঁকা যায়। একটি বাহু থাকলে বর্গ আঁকা যায়, সেটা হচ্ছে আমাদের এই চিত্রটা দিয়ে আমরা সেই কাজটি করতে পারি। এরপর
পাবে যে কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গটি আকার, সেটা হচ্ছে আমাদের ৮ নম্বর চিত্রে তোমরা দেখতে পাবে যে এখানে আমরা বর্গটি লিখেছি। এরপরে তোমরা দেখতে পাবে যে আমাদের দুটি সন্নিহিত বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সামান্তরিকটি আকার। আমাদের দেখো আমরা এই ৯ নম্বর চিত্রটাকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে ৯ নম্বর চিত্র দ্বারা আমরা সামান্তরিকটি লিখেছি। মূলত আমাদের এখানে বিষয়টা হচ্ছে এই যে দুটি সন্নিহিত বাহু থাকলে কি আকার? আয়তাকার। একটি বাহু এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কি আঁকা যায়? সামান্তরিক। একটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বসটি আঁকা। দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে রম্বসটি আঁকা। এরপর আরেকটা তথ্য আমরা জানতে চাই যে একটা বাহু একটা কোণ দেওয়া থাকলে রম্বস। একটি বাহু একটি কোণ দেওয়া থাকলে রম্বসটি আঁকা। তোমরা সবাই এই চিত্রগুলো আঁকা ইতিমধ্যে শিখেছ, কিন্তু আমাদেরকে যখন বহুনির্বাচনী প্রশ্নগুলো আসবে তখন আমাদেরকে এরকম ভাবে প্রশ্ন দেওয়া নাও থাকতে পারে, অপশন দেওয়া থাকবে। এখানে আমরা সঠিক উত্তরটি নিয়ে আলোচনা করছি। যেমন দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে কি আঁকা যাবে, সেখানে অপশন দেওয়া থাকবে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে সেখানে কি আঁকা যাবে? রম্বসটি আঁকা যাবে। এবং এই তথ্যগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে খুব সহজেই এই সমস্যাগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। সবাই চিত্রগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করো। চিত্রগুলো যদি মনোযোগ সহকারে খেয়াল করতে পারো তাহলেও তোমরা এই কাজগুলো খুব সহজেই করতে পারবে। ভালো করে চিত্রগুলোর দিকে তোমরা সবাই নজর দেবে। চিত্রগুলো দেখা তোমাদের চোখে নজরে থাকলেই তোমরা সহজেই এই বিষয়গুলো নিয়ে কাজ করা তোমাদের জন্য সহজ হবে। আমরা আরো কতগুলো চিত্র নিয়ে আমরা একটু কাজ করব। চিত্রগুলো খুব মনোযোগের সাথে একটু লক্ষ্য করো। তোমরা আয়তাকার ঘনবস্তু দেখেছো। এখানে আমাদেরকে প্রথম দেওয়া আছে হচ্ছে আয়তাকার ঘনবস্তু। এখানে দেখো যে আমরা এখানে বিষয়টা হচ্ছে কি এ বি সি ডি একটি চতুর্ভুজ, আবার ই এ জি এক্স এটা একটি চতুর্ভুজ। এই দুইটা চতুর্ভুজ হচ্ছে সমান। এখানে দেখো বি সি এ এই চতুর্ভুজটা সমান, এ ডি ই এই চতুর্ভুজটা হচ্ছে সমান। আবার এ বি জি এক্স এই চতুর্ভুজটি সমান, আবার সি ডি ই এই চতুর্ভুজটা হচ্ছে হলো সমান। এই কারণে তোমরা এখানে দেখতে পাবে যে আমার এখানে টুল লেখা হয়েছে। এবিসিডি আছে দুইটা আছে, এবিসিএক্স এর আছে দুইটা, এবং বিসিএক্সি এই তল এটাও আছে হলো দুইটা। আমরা সবাই জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। তাহলে এবিসিডি তলের ক্ষেত্রফলের দ্বারা এবি গুণ হচ্ছে এবি, এবি জিএক্স এর দ্বারা হচ্ছে এবি গুণ হচ্ছে এক্স। এরপরে দেখো বিসিএক্স বিসি গুণ হচ্ছে বিসি। এবং এখানে তোমাদেরকে স্পষ্ট অক্ষরে বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন অক্ষরগুলো দ্বারা আমরা কি বোঝানোর চেষ্টা করেছি সেই দিকে তোমাদেরকে অবশ্যই দৃষ্টিপাতটা একটু দিতে হবে, তাহলে তোমাদেরকে খুবই সহজভাবে বিষয়টি বুঝতে হবে। তাহলে তাই হয়ে গেল 2
প্লাস বিসি প্লাস হচ্ছে সি। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এ হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে বি এবং উচ্চতা হচ্ছে সি। আমাদের এখান থেকে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মান দেওয়া থাকবে, আমাদেরকে বলবে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। এরপর তোমরা দেখো আয়তাকার ঘনবস্তুটির কর্ণ, সেখানে আমরা পাবো দৈর্ঘ্যের স্কয়ার যোগ প্রস্থের স্কয়ার যোগ হচ্ছে উচ্চতার স্কয়ার। তারপরে উপরে দেওয়া আছে বর্গমূল চিহ্ন দেওয়া আছে, এটা করলে আমরা আয়তাকার ঘনবস্তুটির কর্ণ পাবো। আয়তাকার ঘনবস্তুটির আয়তন হচ্ছে এবিসি ঘনএকক। তোমরা জানো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ হচ্ছে হলো উচ্চতা। এটা হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তু। এরপরে তোমরা দেখতে পাবে যেখানে দেওয়া আছে ঘনক। তোমরা সবাই জানো ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটা হচ্ছে হলো সমান। আমরা সেখানে যদি আমরা এই ক্ষেত্রফলটা দেখতে পাই, আমরা এখানেও যদি আমরা এখানে সংক্ষিপ্ত করেছি জায়গাটা, এখানে যদি আমরা এবিসি তলের ক্ষেত্রফল লিখতে যাই তাহলে a গুণ হচ্ছে এখানে যদি এবিসি তলের ক্ষেত্রফল a গুণ a দুটোই হবে হচ্ছে বিসি এবিসি তলের ক্ষেত্রফল, এখানে হবে a গুণ হচ্ছে হবে a। তাহলে এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার, তিনটা a স্কয়ারের সাথে গুণ করলে হয়ে যায় 6a। আরেকটা বিষয় তোমরা দেখতে পাবে ঘনকের কর্ণ, এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার, তিনটা a স্কয়ার। তাহলে তিনটা a স্কয়ার বর্গমূল করলে এটা আলাদা হয়ে যায়, উল্টা থেকে যায়। এরপরে দেখো যে ঘনকের আয়তন a গুণ a গুণ হচ্ছে এখানে আমরা লিখতে পারি a কিউ ঘন একক। তার মানে হচ্ছে ঘনকের আয়তন বা একটা ধার যদি দেওয়া থাকে তাহলে আমরা তার কিউব করলে আমরা ঘনকের আয়তনটা পাই। আয়তক্ষেত্র দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, প্রস্থ যদি দেওয়া থাকে, তার গুণফল হচ্ছে আয়তক্ষেত্রের। আয়তক্ষেত্রের পরিসীমা দেখো, এখানে এই বাহুটার সমান, এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে সমান, মানে তারটা বাহু যোগ। এই কারণে এখানে দৈর্ঘ্য আছে দুইটা, প্রস্থ আছে দুইটা, 2 গুণ দৈর্ঘ্য যোগ হচ্ছে হলো। এখন দেখো আয়তক্ষেত্রের হচ্ছে হলো কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো এই কোণটা হচ্ছে সমকোণ, তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এটা লিখতে পারি দৈর্ঘ্যের স্কয়ার যোগ হচ্ছে প্রস্থের স্কয়ার, আর বর্গমূল করলে আমরা আয়তক্ষেত্রের কর্ণটা পেয়ে যাব। এরপরে তোমরা দেখতে পাবে যে বর্গক্ষেত্রের বিষয়টা কি জানিয়েছে এখানে, যে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা এবং চারটা বাহুর সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহুর বর্গ। যদি এটা 4 সেন্টিমিটার হয় তাহলে 4 স্কয়ার করলে হয়ে যাবে। বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ 1 বাহু, কারণ এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা এবং চারটা বাহু হচ্ছে হলো সমান। তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বিডি। তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করে আমরা রুট 2 গুণ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্যটা আমরা এখানে দেখো একটা ঘুড়ির চিত্র আছে। ঘুড়িতে বলা আছে ঘুড়িটার এই বাহুটা এই বাহুটার সমান, এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে হলো সমান। এই কারণে বলা হয়েছে যে চতুর্ভুজের দুই জোড়া সমমিত বাহু সমান তাকে বলা হয়েছে হলো। এখানে দেখতে পাও যে সামন্তরিক দেওয়া আছে, সামন্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ হচ্ছে বিসি হচ্ছে ভূমি, উচ্চতা হচ্ছে এই, এবং ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে ভূমি উচ্চতার গুণফল হচ্ছে সামন্তরিকের ক্ষেত্রফল। এরপরে দেখো সামন্তরিকের ক্ষেত্রফল হবে না, বিডি হচ্ছে কর্ণ আর এই হচ্ছে কর্ণের বিকর্ণ হচ্ছে। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা লিখতে পাবো যে কর্ণের দৈর্ঘ্য গুণ হচ্ছে কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত
রম্বের হচ্ছে। এরপরে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ট্রাপিজিয়ামের হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল, এখানে এডি এবং বিসি হচ্ছে হলো সমান্তরাল, আর এখানে উচ্চতাটা হচ্ছে হলো এই। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণ হচ্ছে উচ্চতা গুণ হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আমার এখানে উচ্চতাটা হচ্ছে এই, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এটি যোগ হচ্ছে হলো বিসি। রম্বস, রম্বসে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত হয় এবং রম্বসের কর্ণ দুইটি অসম। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ হচ্ছে এসি গুণ হচ্ছে হলো বি। এখন আমাদেরকে দুইটি কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, আমাদের যদি বাহু দৈর্ঘ্যটা বের করতে বলে, তাহলে আমরা সবাই জানি যে বিডি এর অর্ধেক করলে হয় ওবি, এসি এর অর্ধেক করলে হয় হচ্ছে হলো ওসি, এবং ওবি এবং ওডিটা সমান ওএ এবং ওসিটা হচ্ছে হলো সমান। তাহলে এসি বাহু দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাকে 2 দ্বারা ভাগ করলে ওসি পাওয়া যাবে, বিডি এর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাকে 2 দ্বারা ভাগ করলে আমরা ওবি এর দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাই। এরপরে আমরা পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করলে বিসি বাহু দৈর্ঘ্য সমান আমরা লিখতে পারবো ওবি স্কয়ার প্লাস হচ্ছে ওসি স্কয়ার হচ্ছে, তার মানে হচ্ছে যে রম্বসের একটা বাহুকে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বাহু দৈর্ঘ্যটা আমরা সহজেই বের করতে পারবো। আমরা বিষয়গুলো নিয়ে আমরা একটু চিন্তা করি এবং সেই চিন্তাগুলো দ্বারাই আমরা সমাধান করাটা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, যাতে করে আমরা এই ধরনের সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারবো। প্রতিটি বিষয় আমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে, তাহলেই এই সমস্যাগুলো সমাধান করা। ইতিমধ্যে তোমরা খাতায় সবাই বিষয়গুলো খুব সুন্দরভাবে নোট করবে। কোথাও কোনো সমস্যা হলে আমার সাথে তোমরা আলোচনা করবে, তাহলে তোমাদের এই বিষয়গুলো তোমাদের কাছে খুব সহজ মনে হবে। আবার